সবাইকে মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। আমাদের রাজ্যে বর্তমানে পশ্চিমবঙ্গে দুর্নীতি এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে প্রতিদিন কোনো না কোনো একটা দুর্নীতি বিষয়ক খবর থাকবেই। সেটা মিডিয়াতে হোক, আদালতের আলোচনায় হোক, মানে দুর্নীতি বিষয়ে একটা আলোচনা যেন থাকেই, এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে। সেই দুর্নীতির যে আগপাশ ঘেরাটোপ থেকে আমরা কিছুতেই বেরোতে পারছি না। এবং একের পর এক দুর্নীতির মামলায় কিন্তু রাজ্য সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যেভাবে মানে তিরস্কৃত হচ্ছে, এগুলো কিন্তু রাজ্যের পক্ষে কোনো শোভনীয় ব্যাপার নয়। এই ধরুন, রাজ্যের একের পর এক যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির মাঝে আবার কলকাতা হাইকোর্টে ধাক্কা খেতে হলো রাজ্যকে। তো একের পর এক দুর্নীতি নিয়ে যদি রাজ্যকে সুপ্রিম কোর্টে একবার, হাইকোর্টে একবার ছোটাছুটি করতে হয় রাজ্যের আইনজীবীদের, প্রায় দিন যদি দুর্নীতি নিয়ে রাজ্য সরকার আইনজীবীকে প্রশ্নের মুখে পড়তে হয়, এতে রাজ্যের ভাবমূর্তি কোন জায়গায় পৌঁছায়? কেন বলছি? আবারও রাজ্যকে আদালতের প্রশ্নের মুখে পড়তে হল রাজ্য সরকারকে। কেন? জিটিএ দুর্নীতি মামলায় দুর্নীতি মামলায় রাজ্যকে একবারে রীতিমতো তীব্র ভৎসনা করলো কলকাতা হাইকোর্ট। আমরা জানি যেমন রাজ্যের বিভিন্ন জায়গায় দুর্নীতি হয়েছে, যে পাহাড়েও কিন্তু দুর্নীতি হয়েছে। তো শুক্রবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তার একাধিক প্রশ্ন বানে বিদ্ধ রাজ্য সরকারের আইনজীবী। আমরা জানি যে এই যে পাহাড়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই দুর্নীতির তদন্তভার সিআইডিকে দিয়েছিল রাজ্য। সেই তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেন বিচারপতি যে এফআইআরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের ছাত্রনেতা তৃণাঙ্কুর, বিনয় তামাং, প্রান্তিক সহ 7 জনের নাম থাকলেও তাদেরকে কেন একবারও জিজ্ঞাসাবাদ করা হলো না? রাজ্য সরকার তো সিআইডি তদন্ত দিয়েছে। তাহলে এই যে সিআইডি তদন্ত দিয়েছে রাজ্য, তাহলে কেন সিআইডি শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলো না? ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যকে কেন জিজ্ঞাসা করলো না? বিনয় তামাংকে কেন জিজ্ঞাসা করলো না? প্রান্তিককে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না? এরকম যে 7 জনের নাম, তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না? স্বাভাবিকভাবেই গোটা ঘটনাটাই দুঃখজনক, বিচারপতি যেটা মন্তব্য করছেন, মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু। এবং এই প্রেক্ষিতে রাজ্যের আইনজীবীকে বিশ্বজিৎবাবু বলেন যে মামলার পিটিশন বাতিল করার আবেদন করুন, তদন্তের প্রয়োজন হবে না, এটা সহজ কাজ। কেমন তিরস্কার দেখুন, যে আপনি পিটিশন বাতিল করার আবেদন করুন, মামলার যে পিটিশন, আবেদনটা বাতিল করুন, তাহলে তদন্ত করার প্রয়োজন হবে না, এটা সহজ কাজ। এবং তিনি কিন্তু প্রচণ্ড অখুশি, সেটা কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন এবং বলেছেন সময় এসেছে এবার পদক্ষেপ নিতে হবে, আদালত জোর না দিলে কিছুই হবে না। এই গুরুত্বপূর্ণ ইঙ্গিতপূর্ণ মন্তব্য কিন্তু বিচারপতি বিশ্বজিৎ মহাশয় করেছেন, যে এখন সময় এসেছে পদক্ষেপ নেওয়ার, কারণ আদালত যদি জোর না করে কোনো কিছুই হবে না। এই যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, অর্থাৎ আদালত নির্দেশ না দিলে আপনারা কিছু তদন্ত করবেন না। এবং আমরা জানি যে এই তদন্ত আদালত সিবিআই নির্দেশ দিয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে যায় রাজ্য, এবং সুপ্রিম কোর্ট বিষয়টিকে স্থগিত রেখেছে, স্টে দিয়েছে। তাহলে এই পরিস্থিতিতে যে সিআইডি তদন্ত হচ্ছে,
তাহলে সেই সিআইডি যদি তাদেরকে জিজ্ঞাসাবাদই না করে তাহলে কি করে হবে? আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আপনারা জানেন হয়তো, পাহাড়ে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে গত বছর ফেব্রুয়ারি মাসে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন শিক্ষা দপ্তরেরই এক আধিকারিক। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু কোনো ব্যবস্থা বা পদক্ষেপ নেয়নি এবং এই মামলায় শেষমেশ হাইকোর্ট কিন্তু, যেহেতু পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছিল না, তাই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট। কিন্তু এই যে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিলেও রাজ্য পরে সুপ্রিম কোর্টে চলে যায় এবং সুপ্রিম কোর্ট স্টে করে দেয়, স্থগিতাদেশ দিয়ে দেয় শীর্ষ আদালত। আরেকটা কথা উল্লেখ করে রাখি, এই পাহাড়ে দুর্নীতির বিষয়ে বিশ্বজিৎ বসুর কাছে এক সরকারি অফিসার এক চিঠি দিয়েছিলেন। এই চিঠি সংক্রান্ত দুটি বেনামি চিঠি জমা পড়েছিল আদালতে। এই সব চিঠি খতিয়ে দেখতে সিবিআইকে দায়িত্ব দিয়েছিল আদালত। যে বেনামি চিঠি, সে বেনামে চিঠি দিয়েছিলেন বিশ্বজিৎ বসুকে সরাসরি, বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়কে। তারা কিছু অভিযোগ তুলেছিলেন বা তারা সেখানে কোনো তথ্য প্রমাণ, যাই হোক, কোনো সূত্র দিয়েছিলেন, বিচারপতির কাছে পাঠিয়েছিলেন দুজন চিঠি বেনামে। সেই চিঠিগুলোও কিন্তু সম্পর্কে সঠিকভাবে তদন্ত করার নির্দেশও কিন্তু সিবিআইকে দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকার যেহেতু এই যে তদন্ত, এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট বিষয়টিকে স্থগিতাদেশ দেয়। এখন সিআইডি তদন্ত করতে গিয়ে যাদের নামে অভিযোগ রয়েছে তাদেরকে যদি জিজ্ঞাসাবাদই না করবে তাহলে কি করে হবে? এখন ভাবতে অবাক লাগে, রাজ্যকে সব বিষয়ে দুর্নীতির তদন্ত বন্ধ করতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ যেতে হচ্ছে কেন? এখানেই কিন্তু মানুষ মনে করে যে যারা এই বাধাটা দিচ্ছে বা যারা আটকানোর চেষ্টা করে, যে তাদের কোনো না কোনোভাবে ইনভলভমেন্ট রয়েছে হয়তো এই দুর্নীতিগুলোর ক্ষেত্রে। না হলে তারা কেন আটকানোর চেষ্টা করবে? কেন একটা রায় ঘোষণা হওয়ার পরে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টের নামি দামি উকিল কপিল সিব্বলের মতো, মনু সিংভি মতো আইনজীবী ধরে সুপ্রিম কোর্টে কেন দৌড়তে হবে রাজ্য সরকারকে? এখানেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়ে যায়, ধারণা তৈরি হয়ে যায় যে হয়তো বড় কোনো মাথায় বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। নাহলে কেন এত মাথা ব্যথা হবে রাজ্য সরকারের? কেন তো বড় বড় আইনজীবী ধরতে হবে? হাইকোর্ট একটা রায় দিলে, হাইকোর্টের যে কোনো সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাওয়া যেতে পারে, ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া যেতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই সমস্ত দুর্নীতির যে নির্দেশের ক্ষেত্রেই যেতে হবে, এটা কিন্তু সাধারণ মানুষ বা যারা শিক্ষিত মানুষ সেটা কিন্তু ভালোভাবে নেয় না। এটা তৃণমূল নেতৃত্বের বোঝা উচিত, তৃণমূল নেতৃত্বের বোঝা উচিত। আমি এই জন্যই বলি যে তৃণমূল যত পরিষেবা দিয়েছে, প্রকল্প দিয়েছে মানুষকে, তারা যদি দুর্নীতি মুক্ত একটা প্রশাসন দিতে পারত, দুর্নীতি মুক্ত একটা নেতৃত্ব চেন দিতে পারত, চেন অফ কমান্ড দিতে পারত সঠিকভাবে, ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা পূর্ণ একটা সংগঠন, দুর্নীতিহীন একটা প্রশাসন, দুর্নীতিহীন দলীয় ব্যবস্থা, তাহলে তৃণমূলকে এত ভোট চাইতে লাগতো না। এটা আমার মনে হয়। কারণ যা মানুষকে সুবিধা দিয়েছে, সাধারণ মানুষকে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। মানুষ বিশালভাবে উপকৃত হয়েছে। কিন্তু এই দুর্নীতি তৃণমূলকে কিন্তু কুড়ে করে খাচ্ছে, এবং যদি এই জায়গা থেকে না সরে আসে তৃণমূল, তাহলে কিন্তু একবারে কুড়ে কুড়ে খেয়ে একবারে পুরো ঘুণ লেগে যাবে। বাকি আপনারা কে কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। বিনীত অনুরোধ রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।